আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত মানে দেশের সমবেত প্রয়াসের কথা, দেশের উপলব্ধির কথা, প্রত্যেক মানুষের সামর্থ্যের কথা। মন কি বাত মানে দেশের যুব অংশের স্বপ্ন, দেশের মানুষের আকাঙ্ক্ষার কথা। আমি গোটা মাস জুড়ে মন কি বাতের জন্য অপেক্ষা করতে থাকি, যাতে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। কত যে কথা, কত যে বার্তা। আমার সর্বাত্মক প্রয়াস থাকে যত বেশি সম্ভব বার্তা যেন পাঠ করতে পারি, আপনাদের পরামর্শ নিয়ে ভাবনা চিন্তা করতে পারি। বন্ধুরা, আজ খুবই বিশেষ দিন। আজ এনসিসি দিবস। এনসিসির নাম নিতেই আমাদের স্কুল কলেজের দিনের কথা মনে পড়ে যায়। আমি নিজেও তো এনসিসির ক্যাডেট ছিলাম। এই জন্য পরিপূর্ণ আস্থায় আমি বলতে পারি যে সময়ের অভিজ্ঞতা আমার জন্য অমূল্য ছিল। এনসিসি তরুণ মানে শৃঙ্খলা, নেতৃত্ব এবং সেবার ভাবনা সঞ্চারিত করে। আপনারা নিজেদের আশেপাশে দেখে থাকবেন, যখনই কোনো বিপর্যয় আসে, তা সে বন্যা পরিস্থিতি হোক, কোথাও ভূমিকম্প হলো, কোথাও বা দুর্ঘটনা ঘটল, তো সাহায্যের জন্য এনসিসির ক্যাডেট বন্ধুরা ঠিক সেখানে পৌঁছে যান। আজ দেশে এনসিসিকে শক্তিশালী করার জন্য নিরন্তর কাজ চলছে। 2014-তে প্রায় 14 লক্ষ তরুণ তরুণী এনসিসির সদস্যা ছিলেন। এখন 2024-এ 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী এনসিসির সঙ্গে যুক্ত আছেন। আগের তুলনায় আরও 5,000 নতুন স্কুল কলেজ এখন এনসিসির সঙ্গে যুক্ত হওয়ায় সুযোগ বেড়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে এনসিসিতে মেয়ে ক্যাডেটের সংখ্যা ছিল প্রায় 25% কাছাকাছি, আর এখন এনসিসিতে মেয়ে ক্যাডেটের সংখ্যা প্রায় 40% হয়ে গেছে। সীমান্ত সংলগ্ন অঞ্চলের তরুণ তরুণীদের যত বেশি সম্ভব এনসিসির সঙ্গে যুক্ত করার অভিযান নিরন্তর চলছে। আমি তরুণ তরুণীদের প্রতি যত বেশি সংখ্যায় সম্ভব এনসিসিতে যোগদানের আহ্বান জানাচ্ছি। আপনারা দেখতে পাবেন, আপনারা যে কোনো পেশায় নিজেদের ভবিষ্যৎ বেছে নিন, এনসিসি থেকে আপনার ব্যক্তিত্ব বিকাশে ব্যাপক সহায়তা পাবেন। বন্ধুরা, বিকশিত ভারত নির্মাণে তরুণ প্রজন্মের অনেক বড় ভূমিকা রয়েছে। তরুণ মন যখন একজোট হয়ে দেশের ভবিষ্যৎ অভিযাত্রার বিষয়ে ভাবনা চিন্তা করতে থাকে, তখন এর একটা মোক্ষম পথ ঠিক বেরিয়ে আসে। আপনারা জানেন তো, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দজির জন্মজয়ন্তীতে গোটা দেশ যুব দিবস উদযাপন করে থাকে। আগামী বছর স্বামী বিবেকানন্দজির 162তম জন্মজয়ন্তী। এবার এই দিনটি খুব বিশেষভাবে উদযাপন করা হবে। এই উপলক্ষে 11 থেকে 12ই জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে তরুণ প্রজন্মের ভাবনা চিন্তার মহাকুম্ভ আয়োজিত হতে যাচ্ছে। আর এই আয়োজনের নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ। গোটা ভারতের কোটি কোটি তরুণ তরুণী এতে অংশগ্রহণ করবেন। গ্রাম, ব্লক, জেলা, রাজ্য পর্যায় থেকে বাছাই করা এরকম 2000 তরুণ তরুণী ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। আপনাদের হয়তো মনে আছে, আমি লালকেল্লার প্রাকার থেকে এমন তরুণ তরুণীদের রাজনীতিতে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম, যাদের পরিবারের কেউ বা গোটা পরিবারেই কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই। এরকম 1 লক্ষ তরুণ তরুণী নবীন বন্ধুকে রাজনীতিতে যুক্ত করার জন্য দেশে অনেক ধরনের বিশেষ অভিযান চালানো হবে। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগও এরকমই এক প্রয়াস। এতে দেশ বিদেশ থেকে বিশেষজ্ঞরা আসবেন, অনেক জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব এতে যোগ দেবেন। আমিও এতে যত বেশি সম্ভব হাজির থাকব। তরুণ বন্ধুরা সরাসরি আমাদের সামনে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পাবেন। দেশ এই ভাবনা চিন্তা সঙ্গী করে কিভাবে এগিয়ে যেতে পারে, কিভাবে এক যথাযথ রোড ম্যাপ তৈরি হতে পারে, তারই এক নীল নকশা বানানো হবে। তাহলে আপনারাও তৈরি হয়ে যান, যারা দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি। তাদের জন্য এটা এক বিরাট সুযোগ হতে যাচ্ছে। আসুন সবাই একসঙ্গে মিলে দেশ করি, দেশকে বিকশিত করি। আমার প্রিয় দেশবাসী, মনের কথায় আমরা প্রায়ই এরকম তরুণদের বিষয়ে আলোচনা করি, যারা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। সেই রকম অনেক তরুণ তরুণী আছেন, যারা ছোট ছোট সমস্যার সমাধান বের করার কাজে লেগে আছেন। আমরা নিজেদের আশেপাশে তাকাই,
তো এমন কয়েকজন লোক ঠিক খুঁজে পাই যাদের কোনো না কোনোভাবে সাহায্য প্রয়োজন, কোনো তথ্য জানা প্রয়োজন। আমি এটা জেনে খুশি যে একদল তরুণ সমবেতভাবে এমন ধরনের বিষয়কেও খেয়াল করেছেন, যেরকমটা করেন লখনৌর বাসিন্দা বীরেন্দ্র। তিনি বয়োবৃদ্ধদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করানোর কাজে সাহায্য করেন। আপনারা জানেন যে নিয়ম অনুসারে সমস্ত পেনশনারদের বছরে একবার লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। 2014 পর্যন্ত পদ্ধতি এমন ছিল যে সেটা বয়োবৃদ্ধ পেনশনারদের নিজে ব্যাংকে গিয়ে জমা করতে হতো। আপনারা ভাবতে পারেন এতে আমাদের বয়োবৃদ্ধদের কতটা অসুবিধে হতো। এখন সেই ব্যবস্থাটা পাল্টে গেছে। এখন ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিতে হওয়ার ব্যবস্থা কত সহজ হয়ে গেছে। বৃদ্ধদের আর ব্যাংকে যেতে হয় না। বৃদ্ধদের প্রযুক্তিগত পদ্ধতির কারণে নানা সমস্যার মুখে পড়তে হয়, আর সেটা যাতে না হয় সেজন্য বীরেন্দ্রর মতো তরুণরা বিরাট ভূমিকা পালন করছেন। তারা নিজেদের এলাকার বয়োবৃদ্ধদের এই ব্যাপারে সচেতন করছেন। শুধু তাই নয়, তারা তাঁদের ট্যাক্স সেভিও করে তুলছেন। এরকম প্রয়াসের কারণেই আজ ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা ৮০ লক্ষের সীমানা অতিক্রম করে গেছে। এর মধ্যে ২ লক্ষের বেশি এমন বৃদ্ধ ব্যক্তি আছেন যারা ৮০ বছর পার করে ফেলেছেন। বন্ধুরা, অনেক শহরেই তরুণরা বৃদ্ধ-বৃদ্ধাদের ডিজিটাল বিপ্লবের অংশীদার করার জন্য এগিয়ে আসছেন। ভোপালের মহেশ নিজের এলাকার অনেক বৃদ্ধ-বৃদ্ধাকে মোবাইলের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করতে শিখিয়েছেন। এই বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে স্মার্টফোন তো ছিল, কিন্তু সেটাকে কাজে লাগানোর বিষয়টা দেখানোর মতো কেউ ছিল না। বৃদ্ধ-বৃদ্ধাদের ডিজিটাল অ্যারেস্টের বিপদ থেকে বাঁচানোর জন্য তরুণরা এগিয়ে এসেছেন। আহমেদাবাদের রাজীব মানুষকে ডিজিটাল অ্যারেস্টের বিপদ সম্পর্কে সতর্ক করে থাকেন। আমি মন কি বাতের বিগত পর্বে ডিজিটাল অ্যারেস্টের বিপদ নিয়ে আলোচনা করেছিলাম। এই ধরনের বিপদের শিকার বৃদ্ধরাই সবচেয়ে বেশি হন। এরকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব বর্তায় আমরা যেন তাঁদের সচেতন করি এবং সাইবার প্রতারণা থেকে তাঁদের সুরক্ষার সাহায্য করি। আমাদের বারংবার মানুষকে বোঝাতে হবে যে ডিজিটাল অ্যারেস্ট নামে কোনো সরকারি ব্যবস্থার অস্তিত্ব নেই। এটা পুরোপুরি মিথ্যাচার এবং মানুষকে ফাঁসানোর এক ষড়যন্ত্র। আমি খুশি যে আমাদের যুববন্ধুরা এই কাজে সম্পূর্ণ সংবেদনশীলতায় অংশগ্রহণ করছেন এবং অন্যদের অনুপ্রাণিতও করছেন। আমার প্রিয় দেশবাসী, আজকাল ছোটদের পড়াশোনা নিয়ে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। আমাদের শিশুদের মধ্যে সৃজনশীলতা বাড়ানো, বইয়ের জন্য তাদের মধ্যে ভালোবাসা আরও যাতে বাড়ে, সেই জন্যই এই প্রয়াস। এটা বলাও হয় বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু, আর এখন সেই বন্ধুত্বকে আরও মজবুত করতে গ্রন্থাগারের চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। আমি চেন্নাইয়ের একটা দৃষ্টান্ত এখানে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এখানে শিশুদের জন্য এক এমন গ্রন্থাগার বানানো হয়েছে যা সৃজনশীলতা আর শেখার হাব হয়ে উঠছে। একে প্রকৃত অরিয়াগম নামে সবাই জানেন। এই গ্রন্থাগারের ভাবনার পেছনে প্রযুক্তি দুনিয়ার সঙ্গে যুক্ত শ্রীরাম গোপালনজির অবদান রয়েছে। বিদেশে কাজ করার সময় তিনি সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তিনি শিশুদের পড়া এবং শেখার অভ্যাস বাড়ানোর বিষয় নিয়েও ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছিলেন। ভারতে ফিরে তিনি প্রকৃত অরিয়াগম গড়ে তুললেন। এতে ৩,০০০-এর বেশি বই আছে। সেগুলো পড়ার জন্য ছোটদের ভিড় লেগে থাকে। বই ছাড়াও এই গ্রন্থাগারে অনেক ধরনের কর্মকাণ্ড ছোটদের আকর্ষণ করে থাকে। গল্প বলার পর্ব হোক, ছবি আঁকার কর্মশালা হোক, স্মৃতি প্রশিক্ষণের ক্লাস হোক, রোবোটিক্স লেসন হোক বা পাবলিক স্পিকিং, এখানে প্রত্যেকের জন্যই কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই আছে যা তাদের খুব পছন্দ। বন্ধুরা, হায়দ্রাবাদে ফুড ফর থট ফাউন্ডেশনের বেশ কয়েকটি দারুণ গ্রন্থাগার তৈরি করেছে। তাদেরও প্রয়াস এটাই যে শিশুরা যেন যত বেশি সম্ভব বিষয়ে বিশেষভাবে জানার মতো বই পড়ার সুযোগ পায়। বিহারে গোপালগঞ্জের প্রয়োগ লাইব্রেরির কথা তো আশেপাশের অনেক শহরেই ছড়িয়ে পড়েছে। এই গ্রন্থাগারের থেকে আশেপাশের প্রায় ১২টি গ্রামের তরুণ তরুণী বই পড়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে এই গ্রন্থাগার পড়াশোনায় সহায়তা করার মতো অন্য জরুরি বিভিন্ন সুবিধাও তুলে দিচ্ছে। কিছু কিছু গ্রন্থাগার তো এরকমও করছে যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও সাহায্য হচ্ছে। এরকম দেখতে পাওয়া সত্যি খুব খুশির ব্যাপার যে সমাজকে শক্তিশালী করার জন্য আজ গ্রন্থাগারের দারুণ উপযোগিতা দেখা যাচ্ছে।
আপনারাও বইয়ের সঙ্গে বন্ধুত্ব বাড়ান আর দেখুন কিভাবে আপনাদের জীবনে পরিবর্তন আসে। আমার প্রিয় দেশবাসী, আমি পরশু রাতে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা থেকে দেশে ফিরেছি। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গায়ানাতেও এক মিনি ভারত আছে। আজ থেকে প্রায় 180 বছর আগে গায়ানাতে ভারতীয়দের খেতে মজুর হিসেবে অন্য বিভিন্ন কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আজ গায়ানাতে ভারতীয় বংশোদ্ভূতরা রাজনীতি, ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। গায়ানার রাষ্ট্রপতি ডক্টর ইরফান আলীও ভারতীয় বংশোদ্ভূত। তিনি নিজের ভারতীয় ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন। আমি যখন গায়ানায় ছিলাম সেখানে আমার মনে এক ভাবনা এলো, আমি সেটা মন কি বাতের মাধ্যমে আপনাদের জানাচ্ছি। গায়ানার মতো দুনিয়ার অনেক কটা দেশই লক্ষ লক্ষ ভারতীয় বসবাস করেন। দশকের পর দশক ধরে 200-300 বছর আগে তাঁদের পূর্বজদের নিজস্ব আখ্যান ছিল। আপনারা কি এরকম আখ্যানের অনুসন্ধান করতে চান? কিভাবে প্রবাসী ভারতীয়রা ভিন্ন ভিন্ন দেশে নিজেদের পরিচিতি তৈরি করেছেন, কিভাবে তারা সেখানকার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, কিভাবে তারা নিজেদের ভারতীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন? আমি চাই যে আপনারা এরকম সত্য ঘটনার অনুসন্ধানমূলক কাজ করুন এবং আমার কাছে পাঠান। আপনারা এই কাহিনীগুলি নমো অ্যাপের মাধ্যমে বা মাইগভ #India Diaspora Stories এর মাধ্যমে পাঠাতে পারেন। বন্ধুরা, ওমানে চালু এক অনন্য সাধারণ প্রকল্প খুবই আকর্ষণীয় বলে মনে হবে আপনাদের। অনেক ভারতীয় পরিবার কয়েক শতাব্দী ধরে ওমানের বাসিন্দা হিসেবে আছেন। এর মধ্যে বেশিরভাগই গুজরাটের কচ্ছ থেকে সেখানে গিয়ে বসবাস করছেন। এই মানুষরা ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ যোগসূত্র তৈরি করেছিলেন। তাদের নাগরিকত্ব ওমানের বটে, কিন্তু আজও তাদের শিরায় ধমনীতে ভারতীয়তা বজায় আছে। ওমানের ভারতীয় দূতাবাস এবং ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি দল এই পরিবারগুলির ইতিহাস সংরক্ষণের কাজ শুরু করে দিয়েছে। এই অভিযানের আওতায় এখন পর্যন্ত হাজার হাজার নথিপত্র জোগাড় করে ফেলা হয়েছে। এর মধ্যে ডায়েরি, ব্যাংক অ্যাকাউন্ট, লেজার্স, চিঠিপত্র এবং টেলিগ্রামও রয়েছে। এর মধ্যে কিছু নথিপত্র তো 1838 সালেরও আছে। এই নথিপত্রের সঙ্গে প্রবল আবেগ জুড়ে আছে। এত বছর আগে তাঁরা যখন ওমান পৌঁছেছিলেন, সেখানে তখন কিভাবে জীবনযাপন করেছেন, কী ধরনের সুখ দুঃখের অভিজ্ঞতা মোকাবিলা করেছেন, আর ওমানের স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্কের রসায়ন কিভাবে সম্প্রসারিত হলো, এই সমস্ত কিছু এই নথিপত্রের অংশীদার। অরাল হিস্ট্রি প্রজেক্ট বা মৌখিক ইতিহাস প্রকল্প এই অভিযানের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। এই অভিযানে ওখানকার প্রবীণ মানুষ নিজেদের উপলব্ধির কথা বিনিময় করেছেন। তাঁরা সেখানে নিজেদের জীবনযাপনের সঙ্গে জড়িত বিভিন্ন কথার বিস্তৃত বর্ণনা তুলে ধরেছেন। সাথীরা, যে দেশ বা যে স্থান তার ইতিহাসকে সংরক্ষণ করে, সেই দেশের ভবিষ্যৎও নিরাপদ থাকে। এই ভাবনা থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে গ্রামগুলোর ইতিহাস সংরক্ষণের জন্য একটি ডিরেক্টরি তৈরি করা হয়েছে। এছাড়াও সমুদ্র যাত্রার ক্ষেত্রে ভারতের প্রাচীন শক্তিমত্তার প্রমাণগুলো সংরক্ষণের কাজও চলছে। এরই অংশ হিসেবে লোথালে একটি বিশাল মিউজিয়াম তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আপনারা কোনো প্রাচীন পাণ্ডুলিপি, ঐতিহাসিক নথি বা হাতে লেখা কোনো প্রাচীন কপি সম্পর্কে জানেন, তাহলে সেটি ভারতের জাতীয় সংরক্ষণাগার বা ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার সহায়তায় সংরক্ষণ করা যেতে পারে। বন্ধুগণ, আমরা জানতে পেরেছি স্লোভাকিয়ার এমন একটি উদ্যোগের কথা যা আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ ও প্রচারের সঙ্গে যুক্ত। সেখানে প্রথমবারের মতো স্লোভাক ভাষায় আমাদের উপনিষদগুলোর অনুবাদ করা হয়েছে। এই প্রচেষ্টাগুলোতে ভারতীয় সংস্কৃতির বৈশ্বিক প্রভাবেরও প্রমাণ পাওয়া যায়। আমাদের সবার জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে সারা বিশ্বে এরকম কোটি কোটি মানুষের হৃদয়ে ভারত বিরাজ করে। আমার প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সঙ্গে দেশের এমন একটি অসাধারণ সাফল্য ভাগ করতে চাই যা শুনে আপনাদের আনন্দ এবং গর্ব হবে। আর যদি এখন এই উদ্যোগে অংশ না নিয়ে থাকেন, তাহলে হয়তো কিছুটা আফসোসও হবে। কয়েক মাস আগে আমরা এক পেড় মা কে নাম অভিযান শুরু করেছিলাম। এই অভিযানে দেশ জুড়ে মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই উদ্যোগ 100 কোটি গাছ রোপণের মাইল ফলক অতিক্রম করেছে। 100 কোটি গাছ, আর তা শুধুমাত্র 5 মাসের মধ্যেই।
এটা শুধুমাত্র আমাদের দেশের মানুষের অক্লান্ত প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে। এর সঙ্গে যুক্ত আরও একটি বিষয় জেনে আপনাদের গর্ব হবে। এক পেড় মা কে নাম অভিযানটি এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। গায়ানা সফরের সময় আমি নিজে এই অভিযানের সাক্ষী হয়েছি। সেখানে গায়ানার প্রেসিডেন্ট ডক্টর ইরফান আলী, তাঁর স্ত্রী, মা এবং পরিবারের সদস্যরা এক পেড় মা কে নাম অভিযানে যুক্ত হয়েছেন। সাথীরা, দেশের বিভিন্ন অংশে এই অভিযান অবিরত চলছে। মধ্যপ্রদেশের ইন্দোরে এক পেড় মা কে নাম অভিযানের অধীনে ২৪ ঘণ্টায় ১২ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে, যা একটি রেকর্ড। এর ফলে ইন্দোরের রেবতী হিলসের অনুর্বর এলাকা এখন সবুজ অঞ্চলে পরিণত হবে। রাজস্থানের জয়সলমীরে এই অভিযানে একটি বিশেষ রেকর্ড করা হয়েছে। এখানে মহিলাদের একটি দল মাত্র ১ ঘণ্টায় ২৫,০০০ গাছ রোপণ করেছেন। মায়েরা মায়ের নামে গাছ লাগিয়েছেন এবং অন্যদের অনুপ্রাণিত করেছেন। সেখানে একটি জায়গায় ৫,০০০-এরও বেশি মানুষ মিলে গাছ রোপণ করেছেন, যা একটি রেকর্ড। এক পেড় মা কে নাম অভিযানের অধীনে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান স্থানীয় প্রয়োজন অনুযায়ী গাছ রোপণ করছে। তাদের লক্ষ্য হচ্ছে, যেখানে গাছ লাগানো হবে সেখানকার পরিবেশের সঙ্গে মিলিয়ে যেন গোটা বাস্তুতন্ত্র তৈরি হয়। সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো কোথাও ঔষধি গাছ লাগাচ্ছে, আবার কোথাও পাখিদের বাসা তৈরির জন্য গাছ রোপণ করছে। বিহারে জীবিকা স্বসহায়ক দলের মহিলারা ৭৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন। তাদের মূল লক্ষ্য হচ্ছে ফলের গাছ রোপণ করা, যা থেকে ভবিষ্যতে আয়ও করা যেতে পারে। সাথীরা, এই অভিযানের সঙ্গে যুক্ত হয়ে যে কেউ নিজের মায়ের নামে একটি গাছ লাগাতে পারেন। যদি মা আপনার সঙ্গে থাকেন তাহলে তাঁকে সঙ্গে নিয়ে গাছ রোপণ করতে পারেন। আর যদি তা সম্ভব না হয় তবে মায়ের একটি ছবি সঙ্গে নিয়ে অভিযানে অংশগ্রহণ করতে পারেন। গাছ রোপণের পর গাছের সঙ্গে নিজের একটি সেলফিও mygov.in এ পোস্ট করতে পারেন। মা আমাদের সবার জন্য যা করেন সেই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, কিন্তু মায়ের নামে একটি গাছ রোপণ করে আমরা তাঁর স্মৃতি চিরকাল জীবন্ত রাখতে পারি। আমার প্রিয় দেশবাসী, আপনারা সবাই ছোটবেলায় বাড়ির ছাদে বা গাছের ডালে চড়ুই পাখি বা স্প্যারোকে উড়তে অবশ্যই দেখেছেন। চড়ুইকে তামিল আর মালয়ালম ভাষায় কুরুবি, তেলুগুতে পিচ্ছুকা এবং কন্নড়ে গুব্বি বলা হয়। আমাদের প্রতিটি ভাষা এবং সংস্কৃতিতে চড়ুইকে নিয়ে গল্প উপকথা বলার প্রচলন রয়েছে। আমাদের চারপাশের জৈব বৈচিত্র্য রক্ষা করতে চড়ুই পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু আজকাল শহুরে এলাকায় চড়ুই ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান নগরায়নের কারণে চড়ুইয়েরা আমাদের থেকে দূরে সরে গেছে। বর্তমান প্রজন্মের অনেক শিশু কেবল বই ও ভিডিওতে এই পাখিটিকে দেখেছে। তাদের জীবনে এই প্রিয় পাখি ফিরিয়ে আনার জন্য কিছু অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। চেন্নাইয়ের কুডুগল ট্রাস্ট চড়ুই পাখির সংখ্যা বাড়াতে স্কুলের শিশুদের এই অভিযানে সামিল করেছে। চড়ুই পাখি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সেটা তারা শিশুদের শেখাচ্ছে। এই প্রতিষ্ঠান শিশুদের চড়ুই পাখির বাসা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে। সেজন্য তারা শিশুদের কাঠের তৈরি ছোট্ট ঘর বানানো শিখিয়েছে। তার মধ্যে চড়ুই পাখির থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই বাসাগুলো কোনো বাড়ির বাইরে দেয়ালে বা গাছে ঝুলিয়ে দেওয়া হয়। শিশুরা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই কাজে অংশগ্রহণ করেছে এবং চড়ুই পাখির জন্য প্রচুর বাসা তৈরি করা শুরু করে দিয়েছে। গত ৪ বছরে কুডুগল ট্রাস্ট চড়ুই পাখির জন্য এরকম ১০,০০০ বাসা তৈরি করেছে। তাদের এই উদ্যোগের ফলে আশেপাশের এলাকায় চড়ুই পাখির সংখ্যা বাড়তে শুরু করেছে। আপনারাও যদি আপনাদের আশেপাশে এমন উদ্যোগ নেন তবে নিশ্চিতভাবে চড়ুই পাখিরা আবার আমাদের জীবনের অংশ হয়ে উঠবে। সাথীরা, কর্ণাটকের মহীশূর শহরের একটি প্রতিষ্ঠান শিশুদের জন্য আর্লি বার্ড নামক একটি উদ্যোগ শুরু করেছে। এই প্রতিষ্ঠানটি শিশুদেরকে পাখিদের সম্পর্কে জানাতে একটি বিশেষ ধরনের লাইব্রেরি চালাচ্ছে। শুধু তাই নয়, শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করতে নেচার এডুকেশন কিট তৈরি করেছে। এই কিটে স্টোরি বুক, গেমস, অ্যাক্টিভিটি শিটস এবং জিগসা পাজল রয়েছে। এই প্রতিষ্ঠানটি শহরের শিশুদের গ্রামে নিয়ে গিয়ে তাদেরকে পাখিদের সম্পর্কে নানা তথ্য জানায়। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে পাখির বিভিন্ন প্রজাতি চিহ্নিত করা দক্ষতা তৈরি হয়েছে। মন কি বাতের শ্রোতারাও এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে আশেপাশে পরিবেশ দেখার এবং বুঝে নেওয়ার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি বিকশিত করতে পারে।
আমার প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন কেউ সরকারি দপ্তর এই কথাটা বলেন তখন আপনাদের মনে প্রথমেই ফাইলের স্তূপের চিত্র সামনে আসে। আপনারা সিনেমাতেও এরকম বিষয় দেখেছেন, সরকারি দপ্তরে ফাইলের স্তূপ নিয়ে কত হাস্যকর গল্প তৈরি হয়, কত শত কাহিনী এই বিষয়টি নিয়ে লেখা হয়েছে। বছরের পর বছর ধরে এই ফাইলগুলি অফিসে পড়ে থাকতে থাকতে ধুলোয় ঢাকা পড়ে যায়, সেখানে নোংরা আবর্জনা জমতে থাকে। এরকম কয়েক দশক ধরে জমে থাকা ফাইল আর আবর্জনাকে সরিয়ে ফেলার জন্য এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। আপনারা এটা জেনে খুশি হবেন যে সরকারি দপ্তরগুলিতে এই অভিযানে আশ্চর্যজনক ফলাফল এসছে। এই সাফাইয়ের ফলে অফিসগুলোতে এখন অনেক বেশি স্থান ফাঁকা হয়েছে এবং কাজ করার পরিবেশ অনেক ভালো হয়েছে। অভিযানের ফলে দপ্তরের কর্মীদের মধ্যে নিজস্বতার অনুভূতি এসছে এবং তাদের মধ্যে নিজেদের কাজের জায়গা পরিষ্কার ও স্বচ্ছ রাখার গুরুত্ব তাদের উপলব্ধিতে এসছে। সাথীরা, আপনারা প্রায় বয়স্কদের বলতে শুনেছেন যে যেখানে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বসবাস করেন। আমাদের এখানে বর্জ্য থেকে সম্পদের ধারণাটি খুব পুরনো। দেশের বিভিন্ন স্থানে যুবকরা যে বস্তুগুলোকে অপ্রয়োজনীয় বলে মনে করেছিল সেগুলোকে নিয়ে বর্জ্য থেকে সম্পদ তৈরি করছেন। তারা নানা ধরনের উদ্ভাবনা প্রয়োগ করছেন এবং এর মাধ্যমে তারা টাকা উপার্জন করছেন, কর্মসংস্থান তৈরি করছেন এবং সুস্থায়ী জীবনযাত্রার প্রচারও করছেন। মুম্বাইয়ে দুজন মেয়ের এই ধরনের উদ্যোগ সত্যি অনুপ্রেরণামূলক। অক্ষরা এবং প্রকৃতি নামে এই দুই মেয়ে কাটছাট বা কাপড়ের কাটা টুকরো দিয়ে ফ্যাশন সামগ্রী তৈরি করছেন। আপনারা জানেন, কাপড় কাটা ও সেলাই করার সময় যে কাটছাট বা কাপড়ের টুকরো বের হয় সেটা কোনো কাজে লাগবে না মনে করে ফেলে দেওয়া হয়, কিন্তু অক্ষরা এবং প্রকৃতি তাদের দল নিয়ে সেই কাপড়ের টুকরোগুলোকেই ফ্যাশন পণ্য হিসেবে রূপান্তরিত করছে। কাটছাট দিয়ে তৈরি টুপি, ব্যাগ তৎক্ষণাৎ বিক্রি হয়ে যাচ্ছে। সাথীরা, স্বচ্ছতার দিকে নজর দিয়ে উত্তরপ্রদেশের কানপুরেও ভালো উদ্যোগ চলছে। এখানে কিছু মানুষ প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি বা মর্নিং ওয়াকের জন্য বের হয়ে গঙ্গার ঘাটে থাকা প্লাস্টিক অন্য আবর্জনা তুলে নিয়ে আসেন। এই দলটি কানপুর প্লগার্স গ্রুপ নামে পরিচিত। এই মিশনটি কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলেন এবং এখন তা ধীরে ধীরে এটি অংশগ্রহণের একটি জনপ্রিয় আন্দোলনে পরিণত হয়েছে। শহরের অনেক মানুষ এখন এর সাথে যুক্ত হয়েছেন। এখন এই গ্রুপের সদস্যরা দোকান বা বাড়ি থেকে আবর্জনা তোলার কাজ শুরু করে দিয়েছেন। এই আবর্জনা থেকে রিসাইকেল প্ল্যান্টের ট্রি গার্ড তৈরি করা হয়, অর্থাৎ এই গ্রুপের সদস্যরা আবর্জনা থেকে তৈরি ট্রি গার্ড নিয়ে গাছগুলোকে রক্ষা নিশ্চিত করেছে। সাথীরা, ছোট ছোট প্রচেষ্টায় কিভাবে বড় সাফল্য অর্জন করা যায়, অসমের ইতিশা তার এক দারুণ উদাহরণ। ইতিশা পড়াশোনা করেছেন দিল্লি এবং পুনেতে, কিন্তু তিনি কর্পোরেট দুনিয়ার জৌলুস ছেড়ে দিয়ে অরুণাচল প্রদেশের শান্তি উপত্যকা পরিষ্কার করার কাজে ব্রতী হয়েছেন। পর্যটকদের কারণে সেখানকার পরিবেশ বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য জমে যাচ্ছিল। সেখানকার নদী, যেটি একসময় পরিষ্কার ছিল, তা প্লাস্টিক বর্জ্যের কারণে দূষিত হয়ে পড়েছিল। এই বর্জ্য পরিষ্কার করার জন্য ইতিশা স্থানীয় জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। তাদের এই দল সেখানকার পর্যটকদের সচেতন করছে এবং পুরো উপত্যকায় বাঁশের তৈরি বর্জ্যপাত্র পুষিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছে। সাথীরা, এই ধরনের প্রচেষ্টা ভারতের স্বচ্ছতা অভিযানকে আরও গতিশীল করে। এটি একটি নিরন্তর চলমান অভিযান। আপনার আশেপাশেও নিশ্চয়ই এরকম উদ্যোগ অবশ্যই হয়ে থাকবে। আপনারা আমাকে এই ধরনের প্রচেষ্টা ও উদ্যোগ সম্পর্কে অবশ্যই লিখতে থাকবেন। বন্ধুগণ, মন কি বাতের এই পর্বে আমি এখানেই শেষ করছি। আমি গোটা মাস জুড়ে আপনাদের প্রতিক্রিয়া, চিঠি এবং পরামর্শগুলোর জন্য অপেক্ষা করে থাকি। প্রতি মাসে আপনাদের পাঠানো বার্তা আমাকে আরও ভালো করতে প্রেরণা দেয়। আগামী মাসে আমরা আবার মিলব মন কি বাতের আরেকটি পর্বে, দেশ এবং দেশবাসীর নতুন অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সমস্ত দেশবাসীকে আমার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ।